লেখাপড়া করতে চাই, আমরা একটা স্কুল দরকার। সরকার আমাদের জন্য বিদ্যালয়টা চালু করে দিক। এখানে মাস্টারের কারণে আমরা পড়াশোনা করতে পারি না। স্কুলটাকে পরিচালনার জন্য যদি শিক্ষক নিয়োগ দেয়, অন্তত এই এলাকার মানুষ কিছু কিছু ছেলে ফেলে অন্তত শিক্ষিত হবে। ওর কখন খিদে লাগবে, ও কোনটা পছন্দ করে, সবকিছু আমি নিজে থেকে বুঝে ওকে সবকিছু দেওয়ার চেষ্টা করি। স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। চট্টগ্রামের পাইকারি আড়তে উত্তরবঙ্গের সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমলেও খুচরাতে তেমন কোনো প্রভাব নেই। পাইকারিতে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, তবে খুচরাতে বিক্রি হচ্ছে দ্বিগুণের চেয়ে বেশি দামে। এদিকে চট্টগ্রামে উৎপাদিত টাটকা সবজির দাম আরও বেশি। অন্যদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে লাগামহীন দামে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে কাঁচা সবজির বড় আড়ত রিয়াজউদ্দিন বাজার। বিভিন্ন সবজিতে ভরে গেছে এখানকার আড়ত। কয়েকদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। আড়তে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে, এমনকি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা পেঁপে ও লাউ। টমেটোর কেজিও 70 টাকার মধ্যে। এদিকে বাজারের সরবরাহের ঘাটতি না থাকলেও কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে 300 টাকায়। আড়তদাররা অজুহাত দেখাচ্ছেন বৃষ্টি ও বন্যার। বৃষ্টির জন্য চট্টগ্রামে তো এটা মার হয়েছে, তো মাইদের দাম একটু বাড়ছিল, তবে উৎপন্ন একটু বেশি হইতেছে, দাম আস্তে আস্তে কমতেছে। পাইকারিতে সবজির দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন, বরবটি 120 টাকা, টমেটো থেকে শুরু করে অধিকাংশ সবজির দাম 100 টাকার উপরে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে অনেক দাম বেশি। 100 টাকার না আমারে কোনো সবজি নাই। আমরা সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, তাদের নাগালের বাইরে। আমরা মধ্যবিত্ত শুধু বাজার ঘুরে ঘুরে যাচ্ছি, কিন্তু বাজার করতেছি না। তবে চট্টগ্রামে উৎপাদিত সবজির দাম উত্তরবঙ্গের সবজির চেয়ে দ্বিগুণ বেশি। বিক্রেতারা বলছেন টাটকা সবজি তাই দামও বেশি। উত্তরবঙ্গের মালদের মালটা অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স। আপনাদের অবশ্যই দেখতেছেন, আমরা দেখতেছেন কাজছেন, এটা আমরা অবশ্যই বুঝতেছেন। সবজির দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে বাজার তদারকি বাড়ানো জরুরি বললেন ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চট্টগ্রামে এখনো কাটেনি ডেঙ্গুর প্রাদুর্ভাব। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। হাসপাতালগুলোর কি অবস্থা, চিকিৎসকেরা কি বলছেন? ধন্যবাদ রূপা। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং আরও বেসরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানে কিন্তু ডেঙ্গু রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা পরিচর্যা এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষভাবে তারা নজর রাখছেন। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এবং সেই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আসলে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে সচেতনতা বৃদ্ধি করার জন্য। সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে বলে মনে করছেন তারা। বলছেন যত্রতত্র যেখানে পানি জমে আছে বা ছাদ বাগান, তাদের বিভিন্ন আঙ্গিনায় যেখানে পানি জমে আছে, যেখানে থেকে এডিস মশার লার্ভা উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলো পরিষ্কার রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রায় প্রতিনিয়তই বিভিন্ন ছাদ বাগান এবং আঙ্গিনায় জমে থাকা পানিগুলোতে যেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনার মধ্য দিয়ে শাস্তি নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে মহানগর, জেলা, উপজেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন ডেঙ্গু রোগীদের জন্য। এবং একই সাথে সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে আতঙ্কিত না হয়ে, এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে যাদের ডেঙ্গুর লক্ষণ রয়েছে তারা যাতে চিকিৎসকদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেন সেই আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। রুবা। আকরাম, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর মেঘনা নদী বেষ্টিত দুর্গম ঢালচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থাকলেও শিক্ষক সংকটে থমকে আছে পাঠদান। প্রাতিষ্ঠানিক সুযোগ না থাকায় চরম দারিদ্র্যের মধ্য দিয়ে অক্ষর জ্ঞান ছাড়াই বেড়ে উঠছে চরের শিশুরা। আশঙ্কাজনকভাবে বাড়ছে বাল্যবিবাহ ও নিরক্ষরতার হার। আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি দুর্গম চর ঢালচর। নদী ভাঙ্গনে ভিটেমাটি হারানো ভূমিহীন মানুষ সরকারের কাছ থেকে জমির বন্দোবস্ত পেয়ে প্রায় 30 থেকে 40 বছর আগে এ চরে বস্তি গড়ে তোলেন। বর্তমানে এ চরে 3000 পরিবারের প্রায় 10,000 মানুষ বসবাস করলেও গড়ে ওঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ফলে অক্ষর জ্ঞান ছাড়াই বেড়ে উঠছে এখানকার শিশুরা। শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে অনেকেই ছোটবেলা থেকেই কৃষিকাজ, মাছ ধরা ও পারিবারিক কাজে যুক্ত হচ্ছে। আমি লেখাপড়া করতে চাই, আমরা একটা স্কুল দরকার। সরকার আমাদের জন্য বিদ্যালয়টা চালু করে দেবে। এখানে মাস্টার নাই, মাস্টারের কারণে আমরা পড়াশোনা করতে পারি না। স্কুলটাকে পরিচালনার জন্য যদি শিক্ষক নিয়োগ দেয়, অন্তত এই এলাকার মানুষ কিছু কিছু ছেলে ফেলে অন্তত শিক্ষিত হবে। বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডস সরকারের যৌথ উদ্যোগে একটি আশ্রয় কেন্দ্র ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হলেও শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়টি আজও চালু হয়নি। তা আমরা ডালসরবাসী সবাই চাই যাতে করে অতি দ্রুত আমাদের ছেলেমেয়ে যারা আছে তারা যেন স্কুলটা চালু হয়, যেন তারা স্কুলটাতে ভালোভাবে পড়ালেখা করতে পারে। ছাত্ররা মাঠে খেলতেছে কিন্তু শিক্ষক নাই, শিক্ষকের কারণে আমরা ছাত্ররা পড়ালেখা করতে পারতেছে না, আমাদের খুব দুঃখ লাগতেছে। বিষয়টি স্বীকার করে নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, চরাঞ্চলের শিশুদের শিক্ষার আওতায় আনতে কাজ করছেন তারা। ঢালচরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা যায় কিনা সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে আমরা অবহিত করব। প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে কবে নাগাদ বিদ্যালয়টিতে পাঠদান শুরু হবে সেই অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পর্যটক ও যাত্রীর সংখ্যা বাড়ায় নতুন ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগস্টেই চালু হতে যাওয়া নতুন আন্তনগর ট্রেনের ফলে টিকিটের চাপ কমবে এবং ঢাকা কক্সবাজার রুটে ভ্রমণ হবে আরও সহজ ও আরামদায়ক বলে মন্তব্য করেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার স্টেশন পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটন বান্ধব রেল হাবে রূপ দিতে এর পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে। পরিদর্শনকালে যাত্রী সেবা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে দ্রুত আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী। এই সরকারে আমরা পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আমরা ডুয়েল গেজ রেল বাস্তবায়ন করতে চাই। সারা দেশের মতো চট্টগ্রামে গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। শুধু ডিভাইস স্থাপন করলেই হবে না, এটি সার্বক্ষণিক সচল রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত অধিকাংশ গাড়িতে জিপিএস সংযোজন নেই। চালকরা দেখাচ্ছে নানা অজুহাত। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সড়কে নামলেই গণপরিবহনের নানা ধরনের বিশৃঙ্খলা চোখে পড়ে। যাত্রী তোলার প্রতিযোগিতায় বাসের বেপরোয়া রেষারেষি, একাধিক লেন দখল করে যাত্রী উঠানামা এবং এর ফলে সৃষ্ট যানজট নিয়মিত চিত্র হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গণপরিবহনে জিপিএস চালুর ঘোষণা দেয় বিআরটিএ। তবে এখনো পর্যন্ত অধিকাংশ গাড়িতে জিপিএস সংযোজন নেই। চালকরা দেখাচ্ছে নানা অজুহাত। আজকে যাইতেছি, যাওয়ার পরে মালিক এবার ডিভিএস লাগাবে কি লাগবে মালিকের ব্যাপার। আমাদের মালিকে বলছে যে ডিপিএস লাগাই দিবে, ঠিক আছে, হ্যাঁ উনি অবশ্যই লাগাই দিবে। আমার এটা আরো অনেক আগ থেকে লাগানো আছে, কোম্পানি লাগাইছে এটা। জিপিএস সংযোজন ছাড়া কোনো গণপরিবহন রাস্তায় চলবে না বলে জানান এই কর্মকর্তা। যেগুলো গণপরিবহন আছে এগুলোতে পর্যায়ক্রমে জিপিএস সংযোজন করবে, নতুন পুরাতন সবগুলোর ব্যাপারে। চট্টগ্রামে 3 হুইলার বা 3 চাকার যানবাহনের জরিপ শুরু করেছে বিআরটিএ। ফিটনেসবিহীন গাড়ি বন্ধে এমন জরিপে নেমেছে প্রতিষ্ঠানটি। তবে জিপিএস ব্যবস্থার মাধ্যমে বন্ধ হবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদিত রুটের বাইরে চলাচল সহ দুর্ঘটনার ক্ষেত্রেও জিপিএস এর তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে জানান পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, ছুটির দিনে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। এ নিয়ে কক্সবাজার থেকে আরো খবর জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান।
কক্সবাজার সমুদ্র সৈকতে রীতিমতো পর্যটকে মুখর রয়েছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার, আজকেও অন্যান্য দিনের মতো পর্যটকে মুখর রয়েছে। তবে আজকে পর্যটক সমাগম কিছুটা কম, যেহেতু আকাশে আসলে মেঘের ঘনঘটা এবং সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে পর্যটক আগমন কিছুটা ব্যাঘাত ঘটেছে, এমনটা বলছেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজারে আসলে কয়েকদিন আগে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এরই ফলে কিন্তু পুরো এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল, যার ফলে পর্যটক আগমনে এক প্রকার ভাটা পড়ে এবং সেই ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সমুদ্র সৈকতের লাবণী, কলাতলি, সুগন্ধা সহ সবকটি পয়েন্টে মোটামুটি পর্যটকে যারাই আসছেন মুখরিত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তবে কক্সবাজারে এখন পর্যন্ত যারা সমুদ্রে গোসলে নামছেন তাদের জন্য লাইফগার্ডের পক্ষ থেকে সতর্কতা হচ্ছে, তারা সমুদ্রে লাইফগার্ড নির্ধারিত যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে সমুদ্রে নামার জন্য বলা হচ্ছে। যেহেতু কয়েকদিন আগে সমুদ্রে গোসলে নেমে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন, আজকে কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসলে তার খোঁজ পাওয়া যায়নি, যার ফলে সমুদ্রে যারা গোসলে নামেন তাদেরকে লাইফগার্ড চিহ্নিত যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে সমুদ্রে নামার জন্য উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে সূর্যোদয়ের পরে সমুদ্রে না নামার জন্য লাইফগার্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চালানো হচ্ছে। তবে সৈকতে আসলে বর্ষার পরে সমুদ্র সৈকতে যে প্রাণ সেটি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে এবং এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সমুদ্রে নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সহ জেলা প্রশাসন, লাইফগার্ড সহ বেশ কয়েকটি টিমকে আমরা এখানে কাজ করতে দেখতে পাচ্ছি। তবে আজকে কক্সবাজারে আসলে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্যারাসেলিং থেকে পরে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এটি ছাড়া এই সাপ্তাহিক ছুটির দিনে এখন পর্যন্ত আসলে তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ছুটি কাটাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা। এ ছিল সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার থেকে পর্যটনের সবশেষ খবরাখবর। রাঙ্গামাটিতে চাঁদা না পেয়ে কৃষকের ফল বাগান কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। দুপুরে সংগঠনটির উদ্যোগে শহরের কাঁঠালতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বক্তারা বলেন, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের অব্যাহত চাঁদাবাজি, বর্বরতা ও হিংস্রতার সীমা অতিক্রম করেছে। চাঁদা না পেয়ে এক অসহায় কৃষকের পেঁপে গাছ কেটে ধ্বংসস্তূপে পরিণত করেছে জেএসএস সন্ত্রাসীরা। অবিলম্বে সরকারের কাছে ন্যাক্কারজনক ও জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান নেতাকর্মীরা। চট্টগ্রামে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। সকালে নগরীর পাথরঘাটা সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করা হয়। আয়োজকেরা জানান, এই মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনে উৎসাহিত করবে। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর ভার্চুয়াল ফান্ড টাউন অডিটোরিয়াম যেন পরিণত হয় ভালোবাসার এক অন্যরকম ঠিকানায়। ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই কুমিল্লা বিড়ালের বাড়ির উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমী বিড়াল প্রেমীদের মিলন মেলা, যেখানে দেখা গেছে মোবাইল ও ডিভাইসের পর্দা থেকে দূরে সরে শিশুরা ঝুঁকছেন প্রিয় পোষ্য বিড়ালের দিকে। কুমিল্লা থেকে এইচ এ বহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একটু আদর, একটু মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা, এগুলোই বদলে দিতে পারে একটি প্রাণীর জীবন। যে প্রাণী কথা বলতে পারে না, নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, সেই অবলা প্রাণীদের সঙ্গেই এখন সময় কাটাচ্ছে শিশুরা। কেউ বুকের সঙ্গে জড়িয়ে, কেউ কাঁধে তুলে, আবার কেউ রঙিন পোশাকে সাজিয়ে নিয়ে এসেছেন তাদের সবচেয়ে প্রিয় সঙ্গীকে। মায়া কাজ করে যে কখনো সাথে আমি খেলা করবো কি করবো না, ছেলে কিন্তু আমি আজকে ওকে মেয়ে সাজিয়ে নিয়ে আসছি। বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতার উদ্যোগে আয়োজিত এই মিলন মেলায় কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক বিড়াল প্রেমী অংশ নেন। আমরা যখন রাস্তাঘাটে চলি তখন এরকম খাদ্য পাইলে আমরা দোকান থেকে কিনে যতটুকু পারি তাদের খাওয়াই। ওর কখন খিদে লাগবে, ও কোনটা পছন্দ করে, সবকিছু আমি নিজে থেকে বুঝে ওকে সবকিছু দেওয়ার চেষ্টা করি। অনুষ্ঠানে ছিল যেমন খুশি তেমন সাজো, সবচেয়ে বেশি খাদক বিড়াল নির্বাচন এবং মনোমুগ্ধকর ক্যাট র্যাম শো। হাসি, আনন্দ আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। বিড়ালের চিকিৎসা সেবায় নিয়োজিত ভেটেরিনারি চিকিৎসকদের সম্মাননা জানানো হয় এই অনুষ্ঠানে। পাশাপাশি প্রাণী হত্যা ও নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে সম্মানিত করা হয় সমাজের বিভিন্ন গুণীজনকেও। প্রাণী প্রেমীদের এই মিলন মেলা একটি চমৎকার অনুষ্ঠান। এটাতে আমি অংশগ্রহণ করতে পেরে আসলে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। স্মার্টফোন আর মোবাইল গেমে ব্যস্ত এই সময়ে অনেকেই নিজের অবসর কাটাচ্ছেন প্রিয় বিড়ালের সঙ্গে। আর এই ভালোবাসাই হয়তো ফিরিয়ে আনতে পারে আমাদের শিশুদের পর্দার জগৎ থেকে বাস্তবের মমতার পৃথিবীতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।